ময়লা আবর্জনা নাই, পুরো নিট অ্যান্ড ক্লিন। রাস্তার দুই পাশে চমৎকারভাবে সবুজায়ন করা হয়েছে। চায়না তাদের স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে পুরো শহরকে চমৎকার নিট অ্যান্ড ক্লিন রেখেছে এবং তাদের বর্জ্য ব্যবস্থাপনা এত চমৎকার, রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে স্মার্ট বিনের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রাস্তায় না, প্রত্যেকটা বাড়ির নিচে এই ধরনের স্মার্ট বিন আছে এবং এই বিনগুলো ময়লাগুলো তারা রিসাইকেল করতে নিয়ে যায়। ময়লা থেকে সার উৎপাদন হয়, গ্যাস উৎপাদন হয়, বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, যত্রতত্র ময়লা, দুর্গন্ধের কারণে রাস্তায় হাঁটা যায় না। চায়নারা যদি তাদের স্মার্ট সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের শহরকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখতে পারে, তাহলে কেন আমরা আমাদের দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ইনিশিয়েটিভ গ্রহণ করে আমরা আমাদের শহরকে কেন ক্লিন অ্যান্ড গ্রিন রাখতে পারবো না? আমাদেরকে পারতেই হবে। সালাম আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। সাদিক কায়েম চোরের খনিতে নয়, আটকা পড়েছে এক চীনা সুন্দরীতে। আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাদিক কায়েম সবার পরিচিত মুখ, ভালো ছেলে, মানে দেখে মনে হয় আর কি, ভিতরে তো কি জানি না ঠিক। নতুন বিবাহিত, চোখে অনেক স্বপ্ন, অফুরান, আমারও ছিল। আমি বলছি, আমার যারা অভিষ্ট দর্শক শ্রোতা 15 থেকে 35, সাদিক কায়েম তো তার ভিতরেই পড়ে। তার উপরে ডাকসুর ভিপি, এখন স্বপ্ন নগর পিতা হওয়ার, আমি বিশ্বাস করি। যা কানাঘুষা শুনতে পাচ্ছি আর কি, অ্যাপ্রিসিয়েট করি সেটাও। চীনা সফরে গিয়া রাস্তাঘাট দেখে অভিভূত হওয়াটা খুবই স্বাভাবিক। আমি তো বলছি, ওই বয়সে যাহা কিছু নতুন দেখে তাতেই মানুষ অভিভূত হয়। আমিও হতাম, বিস্মিত হতাম। নতুন কোনো খাবার, নতুন একটা রুমাল, নতুন একটা ফুলের গাছ বা একটা ফুল হাতে নিতে পারলে, একটা বন্ধুর সাথে পরিচিত হলে খুব ভাল লাগতো। সব কিছু মিলে ইট ওয়াজ ওয়ান্ডারফুল ফিলিংস। কি আপনাদের সেই ফিলিংস জাগে না? আমি আশা করি জাগে। যদি না জাগে তাহলে আপনার ভিতরে কোনো সমস্যা আছে, অ্যান্ড ইউ শুড কনসাল্ট উইথ এ সাইকিয়াট্রিস্ট। এটাই তো থাকবে উচ্ছ্বাল, যৌবনের উচ্ছলতা। আবার সেই উচ্ছলতা নয় যে সাদিক কায়েম চায়নায় গিয়া কোনো পরকীয়ায় জড়াইছে কোনো মেয়ের সাথে। ওই বাচ্চা মেয়েটি একটি ছোট মাইনর। আমি একটা সিম্বল হিসাবে ওকে তুলে ধরছি। অ্যাকচুয়ালি চীন, জাপান, কোরিয়া, আমি হংকংয়ে গেছি বহু বছর আগে। আমার উদ্দেশ্য আসলে এতে যাওয়া উচিত ছিল আমার মেইনল্যান্ডে। যাই হোক, সুযোগ পেলে যাব, এখনো ইচ্ছা আছে যাওয়ার। চীন, জাপান, কোরিয়া, এদের বাচ্চাদের চেহারা একটার সাথে একটার কোনো তফাৎ নাই। আপনাকে একটা বাচ্চা রেখে আরেকটা বাচ্চা নিয়ে আসলে আপনি আইডেন্টিফাই করা খুব মুশকিল হবে। সবগুলাই আপেলের মতন, সবগুলাই কমলার মতন দেখতে, খুবই সুন্দর। বিশেষ করে ছোট, একেবারে মাইনর যারা আছে। তো আমি সেই রকম একটা বাচ্চাকে দিয়েছি সাদিক কায়েমের জন্য, আসলে সিম্বল হিসাবে। চায়নাতে গিয়ে সে রাস্তাঘাট দেখে সে অভিভূত হয়েছে, হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমরা বাংলাদেশ, আপনি শুধু সাদিক কায়েম শুধু রাস্তাঘাট না দেখে যদি আরো বিস্তারিত কিছু দেখতো, তাইলে আমি খুশি হতাম। আমি সবসময় বলি, এই রাষ্ট্রের জেনেটিক ডিজঅর্ডার আছে, জেনেটিক ডিজঅর্ডার। আমি আবারও বলছি, যত বিশেষজ্ঞ হন, যত বড় মাপের আপনি বুদ্ধিজীবী হন, যদি পারেন তাহলে আমার কথাকে ডিফেন্ড করবেন যে না, এটা একটা ভুল ধারণা, কোনো জেনেটিক ডিজঅর্ডার নাই। আগে আপনি বুঝবেন যে জেনেটিক ডিজঅর্ডার বলতে কি বোঝায়। যদি তাই না হবে, তাহলে এই রাষ্ট্রের রক্তে কেন মিশে আছে চুরি, লুটপাট, খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, খুন,
মানে যত যত আকাম আছে, যাহা যাহা অপকর্ম আছে, সব এই রাষ্ট্রের মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। না হলে এত আকাম হবে কেন? এত খুনাখুনি হবে কেন? এত এত হাজার হাজার কোটি টাকা লুটপাট হবে কেন? এত এত ব্যাংক লুটপাট হবে কেন? বিডিআর এর মতন সুরক্ষিত জায়গায় 57 জন অফিসার নিহত হবে কেন? কি কারণে? কি জবাব আছে এটার? এই 24 কেন ঘটবে? কি উত্তর আছে? এই ঢাকা শহর একটা ময়লার ডিপো। আপনি যেদিকে তাকাবেন কত শত বস্তি আছে, কত লক্ষ মানুষ আশ্রয়হীন, ঘর বাড়িহীন, টুকরির ভিতরে ঘুমায়। কারণ বাজারে যাবেন, যাবেন কমলাপুরে, যাবেন কামরাঙ্গীর চরে, দেখবেন মানুষের জীবন। খালি বড় বড় কথা, খালি চায়নার রাষ্ট্রীয় খরচে বেড়াইতে গিয়া রাস্তা দেখে অভিভূত হচ্ছেন, আর ঢাকা শহরের মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন। সাদিক কায়েম, তোমার উদ্দেশ্যেই আমার এই কথাগুলো, আজকের এই ভিডিওটা করা। না, তুমি পরকীয়ায় জড়াও না, এ কথা আমি বলছি না। সেই মানসিকতা আমি সেটা কামনা করি না, সেটা উচ্চারণ করতে চাই না। ওই বাচ্চা মেয়েটাকে দিছি একটি সিম্বল হিসাবে। চীনারা, কোরিয়ানরা, জাপানিজরা খুব সুন্দর দেখতে। আমার সাথে আমি তো ওদের সাথে কাজ করছি, আমি নিজে তো গেছি। আমাকে খুব ভালো ভালো 5 স্টার হোটেলে হংকং এর ওরা কোরিয়ানরা খাওয়াইছে, ওদের সেক্রেটারি মহিলা টহিলা আমার কলিগও ছিল কোরিয়ান। আমি অনেক কোরিয়ানদের সাথে কাজ করছি, জাপানিদের সাথে কাজ করছি। ওহাইও সায়োনারা বললে খুব খুশি হতাম। জাপানিরাও অনেক সুন্দর, সব আপেলের মতন চেহারা, ছোটকালে আর কি, বিশেষ করে। যাই হোক, এই রাষ্ট্রের যাত্রাটা শুরু হয়েছিল চোরের খনি দিয়ে, তারপরে হয়েছিল বটমলেস বাস্কেট। আর এই যে 72-এর সংবিধান, এই অমুক তমুক, এই 24, কি চলতেছে একটা রাষ্ট্রে, কি অরাজকতা, কি একটা নোংরা রাজনীতি চলতেছে। এগুলো কি ভাষায় প্রকাশ করার মতো? এগুলা কোনো ডেফিনেশনে পড়ে? পৃথিবীতে আমাদের কোথায় স্থান? ইন অল সেজ, সভ্যতায়, ভব্যতায়, নম্রতায়, সততায়, শিষ্টাচারে, শান্তিতে, শৃঙ্খলায়। আমার তো বিশ্বাস একেবারে তলানিতে। ওই দিন একজন দেখলাম নবী প্রবি, মানে নোয়াখালী যে বিশ্ববিদ্যালয়, ওইটাকে উনি এখন বাংলাদেশের রোল মডেল বানাবেন। মানে হাসি পায়। হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চিটাগং বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে। এখন উনি ওইটারে বানাবেন একেবারে রোল মডেল, ওনাকে ফলো করবেন। আচ্ছা, বানালে উনি কোনো সমস্যা আমার তো নাই, বানাইয়া দেখান। এরকম যে আসে সেই বলে চাটুকারিতা তো করা চাই, একরকম না একরকম। যাই হোক, সাদিক কায়েম, আমি তো হংকং গেছি, আমি বলছি। আর ইদানিং আমি প্রচুর চাইনিজ ভিডিও দেখি, ওদের সম্পর্কে আমি অনেক খোঁজখবর নিচ্ছি। ওদের গ্রামীণ যে জীবন, সেখানে ওরা দরজা খোলা দিয়ে ঘুমায় বলতে গেলে। ওদের যে পারিবারিক বন্ধন, আমি যতটুকু দেখি আর কি, স্টাডি করি, আমি অনেক ভিডিও দেখি, খুবই সুন্দর। বাবা যখন মাঠ থেকে ফসল আদি নিয়ে আসে, গরু টরু, মোষ টোষ নিয়ে আসে, বাচ্চা কাচ্চা, এটা হয়তো ভিডিওতে দেখায় এরকম, তো ভিডিওতে যেটা দেখায় সেটা তো বাস্তব জীবনকেই তো তুলে ধরে। বাচ্চা, ছোট ছোট মেয়েরা গরম পানি, চা, ওরা নানা রকমের চা খায়, চা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, জানে যে বাবাকে 1 কাপ চা দিতে হবে। বা দৌড়ে গিয়ে বোঝাটা পিঠ থেকে নিজে তুলে নেয় আর নিজে নামায়, সাহায্য করে, তারপরে 1 কাপ চা এনে দেয়, বা একটা বাটি মগে পানি এনে দেয়। মাম্মা মাম্মা বলে পাগল হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফাইন। সবচাইতে বড় কথা হলো, আমি সাদিক কায়েমকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি খবর নিচ্ছ যে ওই দেশের গ্রামীণ জীবনে সেখানে মারামারি, হাঙ্গামা, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো হয় কিনা?
তুমি ঢাকা শহরের মেয়র হবা, ঢাকা শহরে তিলোত্তমা করবা, সেটা কি করবা না করবা সেটা অন্তত আর কেউ না জানুক, আমি জানি। তুমি কিচ্ছু করতে পারবা না, একটা চুলও সোজা করতে পারবা না এই ঢাকা শহরের মানুষের। আই এম সরি টু সে ইট। এই রাষ্ট্রের খাসলত কিয়ামতের আগে চেঞ্জ হবে কিনা আমার কাছে সন্দেহ আছে। আবার আমি অন্যদিকে কথা বলছি, যদি নতুন প্রজন্ম এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, শাসনভার গ্রহণ করে সব সেক্টরে, সব জায়গায়, এবং তারা যদি ড্রাস্টিক আইন করে, এই যেমন শিশু দর্শন হত্যা, যে না ফায়ারিং স্কোয়াড হবে, ওপেন ফায়ারিং স্কোয়াড হবে, তো ফাঁসি হবে, বা 15 দিনের মধ্যে অন্তত বিচার হবে, এরকম যদি সাহসী পদক্ষেপ, ওই যে ট্রাওরে একটা আছে না আফ্রিকান, ওর মতন যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো সাহসী ছেলে, যুবক যদি ক্ষমতায় আসে, যদি রেডিক্যাল চেঞ্জ করতে চায়, তবে সম্ভব। আদারওয়াইজ এই গতানুগতিক আমার মতন এইগুলো তো আউটডেটেড, এগুলো তো ডিসকোয়ালিফাইড, এগুলো তো সবই নষ্ট, এগুলোর দিয়ে একেবারেই কিচ্ছু হবে না, একেবারে এরা পিছনের দিকেই নিয়ে যাবে। আর তারপরে আমার সাথে জুনিয়র যেগুলো আছে, যেগুলো টাইপড হয়ে গেছে, 50-40 ক্রস করছে, সেগুলো দিয়েও কিছু আশা করা যায় না। একমাত্র 15 থেকে 35 যাদের এখনো মানে কি বলবো রক্ত গরম আছে, যারা আসলে গাইডেন্স পেলে, যারা ইন্সপায়ার্ড হলে যুদ্ধে ঝাঁপায়া পড়ার মতন সাহস রাখে, তাদের দ্বারাই কিছু সম্ভব। তুমি ওই ডাস্টবিন মাস্টবিন যাই বলো না কেন, বাঙালি ডাস্টবিনে ময়লা ফেলবে, সেই অভ্যাস তৈরি হবে। চেইন অফ কমান্ড, উপর থেকে নিচের দিকে গড়ায় পানি, নাকি পানি নিচ থেকে উপরের দিকে গড়ায়? যে কোনো জায়গায়, যে কোনো অফিসে ক্ষমতাটা কি নিচ থেকে উপরের দিকে যায়, না উপর থেকে নিচের দিকে যায়? একটা মালিক যদি সৎ হয়, একটা রাষ্ট্রের শাসক যদি সৎ হয়, যদি ডিসিপ্লিন হয়, যদি মিথ্যা কথা না বলে, তাহলে জনগণও সেটাই করবে। আমি তোমাকে বহুবার বলছি, একটা সেলফ সার্ভিসের দোকান চালু করো, দরকার বোধে আমি 10,000 টাকা দিব, সেটা গেলে আমি আরো 10,000 টাকা দিব, সেটা গেলে আমি আরো 10,000 টাকা দিব। কই কেউ রেসপন্স করেনি। আমার মনে হয় কেউ চিন্তাও করে না। একটা সৎ জাতি গড়ে তুলতে একটা কিছু তো শুরু করতে হবে, একটা পদক্ষেপ তো দিতে হবে, একটা স্টেপ তো দিতে হবে, একটা শুরু তো করতে হবে। কি দিয়ে শুরু করবে? হঠাৎ করে একটা জাতি সৎ হয়ে যাবে? একটা ফু দিবে, হুজুরের পানি পড়া বাইতুল মোকাররমের খতিব আসছে, একজন খুব বিখ্যাত, একদম খুব বিশাল বড় আলেম, বুজুর্গ লোক, একটা ফু দিয়ে দিতে পারে তো উনি? কারামতি নাই ওনাদের? একটা ফু দিয়া বাইতুল মোকাররমের মিনারে ওইটা ফু দিয়া বাংলাদেশটাকে চড়াই দিবে, সব মানুষগুলো ফেরেশতা হয়ে যাবে, সৎ হয়ে যাবে? নাই, সেই গুণাবলী নাই। এমনিতেই সব দোয়া কবুল করাতে পারে, অস্ত করে। দোয়া কোন কোন সময় কবুল হয়, কখন আল্লাহ তাআলা 3য় আসমানে নেমে আসে, সব ওনাদের জানা। তো এই জাতিটা সৎ জাতি বানানোর কোনো পরিকল্পনা, কোনো দোয়া দরুদ, কোনো চেষ্টা তদবির ওনাদের কাছে থাকতে পারে না। আর সাদেককে আমি বলছি, তোমার স্বপ্নের ভিতরে কে এরকম আছে? বললাম যে চীনের গ্রামে গঞ্জে কোনো, আমরা ছোটবেলায় যে এরকম ছিলাম একদম শিখ ওইরকম, ওদের প্রকৃতিটাও ওরকম, আর ওরা তো লোক সংখ্যা অনেক কম দেশ, তো দেশের হিসাবে আমাদেরও ওরকমই ছিল আজ থেকে 50 বছর আগে। আর চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ মর্ষণ এই শব্দগুলোর সাথেই মানুষ পরিচিত না, সেই সময় ছিল না এগুলা। নেশা, এই সেই আগ্রাম বাগ্রাম। আমি প্রায় দেখি, আমার এতটাই ভালো লাগে, আমি আমার ছোটবেলায় ফিরে যাই। তুমি কি একবারও ভেবে দেখেছো? তুমি কি গ্রামে গেছো? তুমি কি ওদের ভিডিও দেখো, ওদের গ্রামীণ লাইফের, ওদের সমাজে কেমন চুরি ডাকাতি হয় কিনা, লুচ্চামি হয় কিনা, ওখানে রাহাজানি হয় কিনা, চাঁদাবাজি হয় কিনা, গুন্ডামি হয় কিনা, রাস্তায় রাস্তায় মাস্তান বসে থাকে কিনা, ইফতিজিন হয় কিনা, বলৎকার হয় কিনা, ছোট ছোট বাচ্চাদের 11, 12, 10 বছরের বাচ্চা কোনো ধরনের ধর্ষণ খুন রাহাজানি এই সমস্ত চায়নাতে হয় কিনা। আমি অনুরোধ করতেছি, জাস্ট তুমি কিছু ভিডিও দেখে জ্ঞান নিও। তুমি মেয়র হও, গভর্নর হও, আমার কোনো সমস্যা নাই, প্রেসিডেন্ট হও, আমার কোনো সমস্যা নাই, বাট দিবা কিভাবে এই দেশের মানুষ
চরিত্র পরিবর্তন করবা। এদেশের চরিত্র পরিবর্তন করতে হলে লাগবে আইন, এবং সেই আইন প্রয়োগ করার আগে নিজেরা হতে হবে ভালো। তোমার দল, তোমার যারা গোষ্ঠী, তোমার যারা আশেপাশে আসে, সবাইকে হতে হবে সৎ চরিত্রের, সাহসী, মেধাবী এবং গার্ডস পার্সওয়ালা। এছাড়া কখনোই সম্ভব নয়। তুমি যদি স্বপ্ন দেখো এবং তাও আমি খুশি হব যে এই ভদ্রলোক যে বলতেছে আসলে চীনাদের গ্রামীণ জীবন কেমন, ওদের সমাজ ব্যবস্থা কেমন, ওখানে কি চুরি ডাকাতি, রাহাজানি, ছেঁচড়ামি, খুন খারাপি, চাঁদাবাজি, দখলদারি, ওই খাল দখল, বিল দখল, বাড়ি দখল, ঘর ভাঙা, চাঁদাবাজি, ওই যে হানি ট্র্যাপ, এই সমস্ত কিছু আছে কিনা? কিচ্ছু নাই, নাথিং। আমি বললাম খবর নেবে, ঠিক আছে? আর এই যে ময়লার কথা বলতেছ, এইখানে প্রতিটা দোকান, ইচ অ্যান্ড এভরি শপ, দোকানটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে ম্যান হলে। আর ওদের শহরে প্রত্যেকের বাড়ির সামনে কালো ব্যাগ থাকে, সেই কালো ব্যাগে ময়লা থাকে, নির্দিষ্ট সময় গাড়ি আসে, কালো ব্যাগগুলো তুলে নিয়ে যায়, পরের দিনের জন্য আর একটা ব্যাগে তারা ময়লা ফেলে, আর সেগুলো ওরা রিসাইকেল করে। তুমি যাইবা এখানে গাবতলিতে, আমিন বাজারে যায় ময়লার স্তূপ দেখবা, ওদেরকে যাত্রাবাড়িতে যায় দেখবা ময়লার স্তূপ, ওদেরকে গাজীপুরে যায় দেখবা ময়লার স্তূপ। এত এত হাজার কোটি টাকা চুরি, কিন্তু এই ময়লাগুলো প্রসেস করার জন্য রিসাইকেলিং কোনো প্ল্যান্ট এই দেশকে স্থাপন করতে পারতো না, পারে নাই। একটা হসপিটাল কি তৈরি করতে পারে না বিশ্বমানের? একটা বিশ্ববিদ্যালয় কি বিশ্বমানের তৈরি করতে পারে না? খালি ফুটানি মারাও। অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড, এটা তো প্রাচ্যের এখন অক্সফোর্ড না, এখন কি বলবো আর কি, জাস্ট এটা কি কোন পর্যায়ে গেছে, কোন পর্যায়ে গেছিল, এটা আসলে বলার মতন আমি কোনো সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। সো আমি বলতে চাই না, বলার মতন আসলে কোনো অভিরুচি নাই। কোন র্যাঙ্কিং এ পড়ে? আরেকজন রয়েছে নবী প্রবি, উনি তো বলছে এখন রোল মডেল হবে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, মোদ্দা কথা হলো, আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি যাই হও না কেন বাবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু চীনাদের যে সামাজিক জীবন, আজকে কষ্টটা লাগতো না, ময়লার জন্যও কষ্টটা লাগতো না, কিন্তু কষ্ট লাগে এই যে 10 বছরের, 5 বছরের, 3 বছরের বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়। এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এই খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, হত্যা, এগুলো তো বরদাস্ত করার মতো না। এদেরকে আমি বলবো খালি ধরো আর মারো, ধরো আর মারো, কুকুরের মতন মারো, পিটায়া পিটায়া পিটায়া। কিভাবে থামাবে? আর এটা বানাইছে কারা? এই রাষ্ট্র এভাবে বানাইছে কারা? উপর থেকেই বানাইছে। ধরো, ক্ষমতা খালি দখল করা যায়, ভোট না দিয়েও থাকা যায়, হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়, ব্যাংক দখল করা যায়, পিস্তল নিয়েই ব্যাংক দখল করা যায়, ব্যাংকের সব টাকা মাইরে দেওয়া যায়, সব লোনের নামে নেওয়া যায়, লোন নিয়ে না দেওয়া যায়, এগুলো সবই কিছু করা যায়। এভরিথিং ইজ পসিবল। সো এই সাধারণ মানুষকে কিভাবে দোষারোপ করবো? সাধারণ মানুষ কি করবে? বাপ যদি হয় মাতাল, বাপ যদি হয় মাগিবাজ, বাপ যদি হয় নষ্ট চরিত্রের, সেই সন্তানরা, সেই ঘরের সন্তান কি হবে? রূঢ় বাস্তবতা এটাই। এই রাষ্ট্রের নষ্টের জন্য দায়ী হলো নোংরা পলিটিক্স, মিথ্যা পলিটিক্স, এই ভাওতাবাজি, সব ভাওতাবাজি। এই রাষ্ট্রের ইতিহাস আমি তো বলছি 100% হয় বিকৃত, অতিরঞ্জিত, বানোয়াট, কিংবা জাস্ট মানে বললাম যে এটা বায়াসড, একপাক্ষিক। কোনো ইতিহাস সত্য নয়, কারো কথা সত্য নয়, কেউ সত্য কথা এখানে বলে না, কেউ সৎ রাজনীতি করে না। এটা হলো এই দেশের জাতীয় চরিত্র। সেইখানে তুমি চাইনিজ রাস্তাঘাট দেখে অভিভূত হয়ে গেছো, কিন্তু আমার অনুরোধ, তুমি ওদের সামাজিক জীবন, গ্রামীণ জীবন দেখবা, ওদের আইন শৃঙ্খলা, ওদের ওখানে কোনো অকারেজ ঘটে কিনা তুমি সার্চ দিলেই পাবা, তুমি একটু কষ্ট করলেই জানতে পারবা, ঠিক আছে? তুমি সেইভাবে এই বাংলাদেশকে যদি পারো কোনোদিনও
অন্তত চেষ্টা করো গড়ে তোলার। আর ওই যে বলছি, একটা সেলফ সার্ভিসের দোকান দেওয়ার জন্য শুরু করতে, যে মানুষ ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা অন্তত পয়সা দিয়ে কেনে না, ফাও খায়, ফাও নিয়ে যায়। ওই যে হলে ফাও খাওয়া ছিল না, ফাও থাকা ছিল না হলে সিস্টেম। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।